Assalamu alaikum. Hello and welcome to Lekhapora Online. This is Mamun Karim, your host for the finance classes, and today we will be talking about the second portion of finance first chapter. So, on today's class, the main topics will be how can we gather capital for our business. অর্থাৎ আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো যে অর্থায়নের উৎসটা কোথা থেকে আসে। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কিছু ক্যাপিটাল দরকার এবং উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে ক্যাপিটালটা গ্যাদার করা কি পরিমাণ ডিফারেন্স থাকে এবং কি কি প্রবলেমের ফেস করব এবং কি কি প্রবলেম আমরা সলিউশন করতে হবে, এই সকল বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এছাড়াও আমরা আজকে আরো জানবো এই অর্থায়নের উৎসগুলো কালেক্ট করতে গেলে আমাদের আরো কি কি প্রবলেম ফেস করতে হয় এবং একজন আর্থিক ব্যবস্থাপক অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজার কি কি কাজ করে থাকে, তার কি কি ডিউটি থাকে, সে প্রত্যক্ষভাবে কোন কোন জায়গায় প্রভাব ফেলতে পারে এবং তার প্রভাবের কারণে বা প্রত্যক্ষভাবে যে সকল উপাদানের উপর প্রভাব ফেলে সেই প্রভাবের কারণে পরোক্ষভাবে অন্য কোন কোন উপাদানগুলো প্রভাবিত হয়, সেই সকল বিষয়গুলোকে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই মজাদার হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে তোমরা একটা ভালো ধারণা পাবা যে কিভাবে একটা ব্যবসা করতে হয়। ঠিক আছে, আজকে অনেক কিছুই আমরা একটু অন্য আঙ্গিকে শিখব, কারণ আজকে আমি অনেক কিছু তোমাদের ইংরেজিতে দেখানোর চেষ্টা করব অথবা অনেক কিছু আছে যেটা তোমাদের বাংলার সাথে সাথে আমাদের ইংরেজি নামও থাকে, সেগুলো প্রকাশ করব। এখন তোমরা হয়তোবা মনে করতে পারো যে আমি হয়তোবা একটু শো অফ করছি অথবা একটু এক্সট্রাই কারিকুলাম গুলো দিচ্ছি, কিন্তু বিষয়টা এরকম না। টুডে অর টুমরো তোমাদের কিন্তু মূল কারিকুলাম অথবা মূল টেক্সট বুক কিন্তু তোমাদের ইংরেজিতে চলে যাবে। তোমরা এখন এসএসসি তে আছো, খুবই শীঘ্রই দেখবে এইচএসসি তে যাবো এবং পরবর্তীতে যখন এইচএসসি তে গেলে তোমাদের ফিনান্সের যত প্রকার ফর্মুলা গুলো আছে সব কিছুই কিন্তু ইংরেজিতে থাকবে। যেরকম এখন তোমরা যদি তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় অর্থ সময় মূল্যের অধ্যায়টা দেখে থাকো, তখন তোমরা কি দেখবে যে পিভি ইজ ইকুয়াল টু সামথিং এরকম একটা সূত্র দেওয়া আছে, রাইট? কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের বাংলায় থাকে, কিন্তু যখনই তোমরা উপরের ক্লাসে উঠবে বেশিরভাগ জিনিস তোমাদের ইংরেজিতে শেখা লাগবে এবং অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা ম্যাথমেটিক্স সম্পূর্ণভাবে ইংরেজিতে চলে যাবে। তাই আমরা যদি এখন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শিখতে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসটা খুবই বেটার হয়, রাইট? সো এর জন্য আমরা যে আজকে যে থিওরিগুলো নিয়ে আলোচনা করবো সেই থিওরির কিছু ইংরেজি নামও জানার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আমাদের ক্লাসে সুবিধা হয়। অল্প কিছু নতুন বা এক্সট্রা শিখতে তার আমাদের কোনো সমস্যা নেই, রাইট? সো দেখো, আজকে আমরা অর্থায়নের উৎস সম্পর্কে জানবো, কোন কোন জায়গা থেকে আমরা অর্থ সংগ্রহ করে ব্যবসায় ইনভেস্ট করতে পারি, বা একটা ফিনান্সিয়াল কর্পোরেশন বা একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন কিভাবে ক্যাপিটাল গ্যাদার করে ইনভেস্ট করে এবং কিভাবে প্রফিট করে তার ইনভেস্টরকে তাদের নির্ধারিত প্রফিটটা বা রেভিনিউটা জেনারেট করে প্রোভাইড করতে পারে, এই সকল জিনিস সম্পর্কে আলোচনা করব। বাট বিফোর আই স্টার্ট, I always welcome the newcomers, right? So those who are new to my channel and join my classes today, thank you very much for joining my class. I believe that you all will have a great time on learning with me, because we're making educational videos according to your textbook and syllabuses so that you can learn something and you can be prepared for your final exam or prepare for your further exam by completing your syllabus also. And we're not just talking about the things only on your textbook, right? We're talking about the overall scenario of any kind of topics and any kind of subjects, so that you can learn something, you can be prepared for your exam, and at the same time you can utilize that knowledge on your day-to-day life and on your career too. So our channel is as much as important for you and all the students around you, because we're not just making classes for class 9 and 10. As you can go to our playlist and check that we are making classes from class 6 to class 10, every subject and every topics, so that you can learn something and you can spread the education free of cost to all the students of Bangladesh. So please do subscribe to our channel and share my classes to all the students around you. And those who are old to our channel, or what I can say, those who are a part of our family, our subscribers, thank you very much for staying with us for a long time, and thank you very much for watching our videos. You basically inspires us and push us to work very hard for you. So please
uh, keep watching our videos, and I always say to you that I am always a comment ahead of you or a comment away from you. So please let me know that I either my classes are getting better and better every day, or is there something wrong with me or something wrong with my class, so that I can improve myself and give you much more better thing in the near future. So no more talking, let's get started. Please grab your seat on the first bench, take your pen and a notebook, or take a pen and your textbook, okay, or a pencil and a textbook, so that you can underline the main topics and the main things on your textbook. And please take a sharp eye on my class and listen to me very carefully. So let's get started. আজকে আমরা প্রথমে জানবো অর্থায়নের উৎসগুলো। ঠিক আছে, তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা বই থেকেও দেখতে পারো, অথবা এখানে আমি আরো সুন্দরভাবে আরো বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে ফাইন্যান্সের যে ফিনান্সের যে অর্থায়নের উৎসগুলো আছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেট করা আছে। একটা হলো ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকের লোনের মাধ্যমে কিন্তু আমরা ব্যবসার জন্য কি করতে পারি, ব্যবসার জন্য কিছু অর্থ সংগ্রহ করতে পারি, যে জিনিসটা আমাদের দেশে খুব কমই দেখা যায়। কারণ আমাদের দেশে মনে করো ঋণ খেলাপির প্রবণতাটা প্রচুর পরিমাণে বেশি থাকে। এজন্য আপকামিং বিজনেসের জন্য আমাদের ব্যাংকগুলোতে তেমন কোনো ইনভেস্ট করে না, বা ব্যাংকগুলো তেমন কোনো লোন প্রোভাইড করে না, রাইট? যে যখনই আমাদের লোন নিতে হবে তখন আমরা বিজনেস পারপাসে কোনো লোন নিতে পারি না। ফার্স্ট আমাদের কি করতে হয়, আমাদের কোনো প্রপার্টি মর্গেজ রেখে তখন আমাদের লোনটা কালেক্ট করতে হয়। ঠিক আছে, কিন্তু বিদেশে এরকম থাকে না। যত উন্নত দেশগুলো আছে, উন্নত দেশগুলোতে আমাদের মনে করো যে উন্নত দেশগুলোতে বিজনেস পারপাসে সেপারেট কিছু লোন দেওয়া হয়। পরবর্তীতে হলো কর্পোরেট ফাইন্যান্স। কর্পোরেট ফাইন্যান্স হলো যে আমাদের বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিভিন্ন সময় আমাদের অর্থায়নের ব্যবস্থা করা হয়। সো ওইভাবেও কিন্তু চাইলে আমরা অর্থায়নের উৎসটা করতে পারি। এছাড়াও আছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, তারপরে হলো পার্সোনাল ফাইন্যান্স, অর্থাৎ ব্যক্তিগত যে অর্থায়ন আছে সেটাও আমাদের কাজে লাগে। তারপরে হলো সরকারিভাবেও কিছু অর্থায়ন আমাদের করে। সরকারের বাজেটে প্রতি বছর নতুন উদ্যোক্তাদের জন্য কিছু পরিমাণ অর্থ কালেক্ট করা থাকে, যেই অর্থগুলো আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দ করা। কিন্তু দুঃখের বিষয় হলো যে করাপশনটা এত পরিমাণে থাকে যে এটা আমাদের জন্য সরাসরি পাওয়াটা সম্ভব হয় না। ধরো মনে করো যে সরকারের খাতা থেকে নতুন উদ্যোক্তাকে 1 কোটি টাকা দিয়েছি, কিন্তু এর মধ্যে দেখা যায় 80 লক্ষ টাকা তার কর্মচারী রেখে ফেলে, 20 লক্ষ টাকা আমরা পাই। ঠিক আছে, এরকম চলে। এটা আল্লাহ ইনশাল্লাহ যে এটা আশা করি চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে হলো ইন্স্যুরেন্স। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় ঋণ প্রোভাইড করে থাকে। সো আশা করি এই টপিকসগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে জানো, বা আজকের ক্লাসে আমি এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো ফ্যামিলি ফাইন্যান্স, অর্থাৎ হলো পারিবারিক তহবিল বা পারিবারিক অর্থায়ন। তোমাদের টেক্সটবুকে অনেক কিছু আছে, ঠিক আছে, তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো। আমি চাই তোমাদেরকে আরো বিস্তারিতভাবে জিনিসগুলো তুলে ধরার, এজন্য আমি নিজের মতো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা খুব সহজে বুঝতে পারবে। তারপর টেক্সটবুকটা সাথে নিয়ে বসো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম আমরা দেখছি কি ফ্যামিলি ফাইন্যান্স, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায়। মনে করো যে আমরা যখন ধরো তুমি একটা ব্যবসা স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছো যে তুমি একটা ব্যবসা করবে। এখন এই ব্যবসা করার ক্ষেত্রে তুমি সর্বপ্রথম কি করবে, তোমার বাবা মার কাছে টাকা চাবে। যদি তোমার বাবা মার কাছে টাকা না থাকে, সবসময় দেখবা যে প্রতি ঘরে ঘরে দেখবা যে বাবা মা তার সন্তানের জন্য কিছু পরিমাণ টাকা একবারে প্রথম থেকে সেভ করতে থাকে। ঠিক আছে, তার কষ্টে অর্জিত টাকার কিছু কিছু অংশ সে সবসময় কি করতে থাকে, সেভ করতে থাকে, জমাতে থাকে, যাতে কোনো এক সময় তার সন্তানের লাগলে সে ওই টাকাটা প্রোভাইড করতে পারে, রাইট? সো যে জিনিসটা আসলে আমি বুঝাতে চাচ্ছি যে প্রতি পরিবারে দেখবা তার পরবর্তী জেনারেশনের উন্নয়নের জন্য, তার অর্থ সংস্থানের জন্য কিছু কিছু টাকা সেভ করে, যেটাকে আমরা ফ্যামিলি ফাইন্যান্স বলি, অর্থাৎ পারিবারিক অর্থায়ন বলি। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু টাকা বা অর্থায়নের উৎসটা পাই। এছাড়া ধরো আমি পরিবার থেকে কোনো টাকা পেলাম না, ধরো এরকম কোনো জিনিস হলো না, তখন আমরা কি করি, তখন আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে যাই, রাইট? দেখবা যে বিভিন্ন সময় আমাদের যে রিলেটিভ থাকে, অনেক রিলেটিভের আর্থিক অবস্থা আমাদের থেকে অনেক ভালো থাকে, তারা আর্থিকভাবে আমাদের তুলনায় অনেক সচ্ছল থাকে, রাইট? সো আর্থিক তুলনায় যদি আমাদের থেকে অনেক সচ্ছল থাকে, তখন আমরা কিন্তু তাদের থেকেও ঋণ করে থাকি।
সো পারিবারিক তহবিলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো আমরা আমাদের নিজেদের বাবা মার কাছ থেকে চেয়ে থাকি, অথবা আমাদের যে আত্মীয় স্বজন থাকে তাদের থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় কর্জ করার মাধ্যমে অথবা ঋণের মাধ্যমে আমরা কি করতে পারি, টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারি বা যে কোনো প্রকার জায়গায় ইনভেস্ট করতে পারি, রাইট? সো এটা হলো আমাদের ফার্স্ট একটা উৎস যে কোথা থেকে আমরা অর্থায়ন করতে পারবো। পরবর্তীতে যে টপিকসটা আসে বা পরবর্তীতে যে উৎসটা নিয়ে আমরা মানে বেশি কাজ করি সেটা হলো আমাদের হলো পাবলিক ফাইন্যান্স। ঠিক আছে, পাবলিক ফাইন্যান্স বলতে হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নটা মূলত আমাদের জন্য খুব জরুরি থাকে, যদিও আমরা এর বেশিরভাগ অংশ পাই না, বেশিরভাগ অংশ চলে যায় হলো মানে অন্য মানুষের কাছে। কারণ দেখবা তোমরা যদি বাজেট অ্যানালাইজ করো, প্রতি বছর কিন্তু সরকার একটা বাৎসরিক বাজেট করে প্রদান করে, রাইট? সেই বাজেটটা সম্পর্কে আমরা মূলত পড়ি না, কোনো সময় পড়লে দেখতে পারবো যে সরকার তার মূল আয়ের একটা বড় অংশ, অনেক বড় একটা সাম অফ মানি কিন্তু আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য রেখে দেয়। এরকম কিছু সংস্থাও আছে যারা নতুন উদ্যোক্তাদের ট্রেনিংও দিয়ে থাকে। কৃষি কাজের জন্য বিভিন্ন কৃষি ইনস্টিটিউটগুলো আছে। তারপরে তোমার মনে করো যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের জন্য কিছু ব্যবসায়িক ইনস্টিটিউট আছে যা ফ্রি অফ কস্ট তোমাদেরকে বিজনেস ট্রেনিং দিয়ে থাকে। এছাড়াও দেখবা আমি একটা সবচেয়ে জনপ্রিয় যেটা সরকারের মধ্যে সেটা হলো যুব উন্নয়ন অধিদপ্তর। এই যুব উন্নয়ন অধিদপ্তরও কিন্তু তোমাদেরকে বিভিন্ন প্রকার এডুকেশনাল কারিকুলামগুলো প্রোভাইড করে থাকে। এছাড়াও তারা কিন্তু ট্রেনিং দেওয়ার সাথে সাথে তোমাদেরকে তোমাদের প্রাপ্য জিনিসও দেয়। যেরকম কেউ যদি ধরো একবার সিম্পলভাবে বলি, কেউ যদি মনে করো দর্জির কাজ শিখে, ঠিক আছে, ফ্যাশন ডিজাইনিং যেটাকে বলে এখন আধুনিকভাবে এই জিনিসটি বলে, সো কেউ যদি ফ্যাশন ডিজাইনিং এর কাজ করে তাহলে তার জন্য একটা সেলাই মেশিন অথবা অনেক কিছু সরকার থেকে প্রোভাইড করে। এটা কিন্তু হলো পাবলিক ফাইন্যান্সের একটা অংশ, ঠিক আছে, অর্থাৎ সরকারি একটা অর্থায়ন। এই সরকারি অর্থায়ন সম্পর্কে অনেকে জানে না বা বুঝে না, অথবা এই সরকারি অর্থায়নটা মূলত কি আমাদের হাতের নাগাল পর্যন্ত থাকে না। কারণ হলো এটাই যে আমাদের দেশে দুর্নীতিটা এখনো অনেক চরম পর্যায়ে আছে, যার কারণে আমরা এই সরকারি অর্থায়নটা প্রপার একটা ইউটিলাইজ করতে পারছি না। যদি করতে পারতাম তাহলে আমাদের দেশটা আরো অনেক এগিয়ে যেত। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তীতে যদি অর্থায়নের উৎসটা দেখি সেটা হলো বিশ্বব্যাপী একটা অর্থায়নের ব্যবস্থা থাকে যেটা হলো এনজিও, ঠিক আছে, ওয়ার্ল্ড অর্গানাইজেশনস, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলো আসলে সারা বিশ্বব্যাপী থাকে, ঠিক আছে, এবং এই প্রতিষ্ঠানগুলোর কাজই থাকে এটা যে যাদের অর্থের প্রয়োজন তাদেরকে অর্থের যোগান দেওয়া, এবং এই অর্থের যোগান দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন দরকার মানে বিভিন্ন প্রকার ইএমআই এর ব্যবস্থা করে থাকে। যে জিনিসটা আমাদের বাংলাদেশের মূলত রুরাল এরিয়াগুলোতে, ঠিক আছে, সবচেয়ে বেশি দেখা যায় বা আরবান এরিয়াগুলোতেও কিন্তু খুব দেখা যায়। এবং এই সিস্টেমটার উপর বেস করে কিন্তু আমাদের দেশের একজন খুবই প্রসিদ্ধ অর্থনীতিবিদ কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছে, আমরা সকলে জানি, ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি একটা সুন্দর প্রসেস তৈরি করেছিলেন, মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ। তিনি চিন্তা করলেন কাউকে ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু এত বড় অ্যামাউন্টের একটা মানি দেওয়া লাগে না, তারা যদি অল্প টাকা দিয়েও শুরু করে তারপর একটা ভালো ব্যবসা করতে পারে। যেরকম তিনি সর্বপ্রথম 5 থেকে 10,000 টাকার ঋণ প্রদান করা শুরু করলেন। তো দেখা যাচ্ছে যারা গ্রামে থাকে 5 থেকে 10,000 টাকা পেলে একটি গাভী অথবা একটি গরু, কিন্তু এটা অনেক আগের কথা, এখন আর এত কম দামে পাওয়া যায় না। সো একটা গাভী অথবা একটা গরু কেনার পরে তারা কি করছে, কেনার পরে তারা সেই গাভীটাকে পালন করছে, তার দুধ বিক্রি করছে। দুধ বিক্রি করতে করতে যখন দেখা যাচ্ছে ভালো টাকা জমে গেছে এবং তার ঋণও পরিশোধ হয়ে গেছে, তখন সে আরেকটা গরু কিনে। এরকম করতে করতে তাদের কিন্তু অনেক বড় একটা খামার হয়ে যায়, তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে যায়। এছাড়া অনেকে আছে মুরগির খামার করছে, অনেকে আছে ছাগলের খামার করছে, কেউ আছে ডিমের খামার করছে, বা কেউ আছে কৃষি কাজ করছে। সো বুঝার বিষয় হলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো আছে, এই মানে এই মূল মেকানিজমটা কিন্তু আসলে মূলত আমাদের পশ্চিমা বিশ্ব থেকে এসেছে, ঠিক আছে। সো এই জিনিসটা আসলে আমাদের দেশে অনেক বেশি কাজ করছে। আমাদের মানে অর্থনৈতিক যে সিস্টেমটা আছে বা অর্থনৈতিক যে সেকশনটা আছে সেটাকে আরো ডেভেলপ করার জন্য। যেমন কিছু যদি প্রসিদ্ধ আমি নামগুলো বলি, যেমন ব্র্যাক আছে, ব্র্যাক কিন্তু প্রতিনিয়ত আমাদের উন্নয়নের জন্য কাজ করছে। তারপর সিপ আছে, সিপও আমাদের সিপ, তারপর সেভ দ্য চিলড্রেন নামে একটা অর্গানাইজেশন আছে যেটার আমি প্রাক্তন একজন সদস্য ছিলাম। সেই অর্গানাইজেশনটার কাজ ছিল যে আমাদের দেশে যে পথ শিশুগণ আছে, অর্থাৎ যে শিশুদের এখন পড়ালেখার বয়স কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে তারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে এবং বিভিন্ন কঠিন পরিশ্রম করছে, তাদেরকে সেভ করা এবং তাদেরকে এডুকেশনের আওতায় আনা এবং তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমরা কিন্তু প্রায় সময় দেখি যখন আমরা বাহিরে চলাফেরা করি,
তখন দেখা যায় যে কিছু ছেলে আছে ইট ভাঙার কাজ করছে, কিছু ছেলে আছে ছেলে মেয়ে আছে ওয়েল্ডিং এর কাজ করছে, কিছু আছে ময়লা পরিষ্কার করছে, রাইট? তাদের কিন্তু এখন এই কাজের বয়স নেই, কোনো কাজকে ছোট করে দেখার বিষয় না, কিন্তু তাদের বয়স হলো এখন কি পড়ালেখা করার। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু প্রাথমিক এডুকেশনটা অর্থাৎ প্রাইমারি এডুকেশনটা সকলের জন্য বাধ্যতামূলক করেছেন, এবং বিভিন্ন জায়গায় কিছু গভর্নমেন্ট পাবলিক স্কুল আছে যেগুলো ফ্রি অফ কস্ট মানে প্রোভাইড করছে, এডুকেশন প্রোভাইড করছে, এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন এনজিও অর্গানাইজেশন আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা স্টুডেন্টদেরকে শুধুমাত্র যে তাদের পড়ালেখা করাচ্ছে তা না, পড়ালেখা তো করাচ্ছে, তাদের খাবার দাবারেরও ব্যবস্থা করছে, তাদের স্কুলের বেতন পরিশোধ করছে, এমনকি পেন্সিল রাবার পর্যন্ত তাদের জন্য প্রোভাইড করছে। তো ওই সকল অর্থায়নগুলো আমাদের অর্থনীতিতে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কি করছে, বিভিন্ন প্রকার লোন প্রোভাইড করছে খুব শর্ট টার্মে, হয়তো 20,000 30,000 টাকা অথবা 50,000 টাকা, যাতে করে তারা ছোটভাবে কোনো ব্যবসা শুরু করতে পারে। বিশেষ করে যারা মনে করো ভ্রাম্যমান ব্যবসা করে, ভ্যানে করে সবজি বা বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে। সো আশা করি এই টপিকসটা বুঝতে পেরেছো। আমি তোমাদের টেক্সট বুক থেকে একটু আলাদাভাবে নিজের মতো করে বোঝাতে চাচ্ছি, যাতে করে জিনিসটা তোমাদের মাথায় ঢুকে এবং তোমরা পরীক্ষার মধ্যে সুন্দরভাবে লিখতে পারো। তাই অবশ্যই যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো প্রবলেম থেকে আমাকে কমেন্ট করে জানাবে, যাতে করে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে আরো ভালোভাবে বোঝাতে পারি। পরবর্তীতে যদি আমরা দেখি বিজনেস ফাইন্যান্স, অনেক ধরনের মানে অর্গানাইজেশন গুলো আছে, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা মূলত ব্যবসায়ীদেরকে মূলত মানে লোন দিয়ে থাকে, ঠিক আছে? অনেক প্রতিষ্ঠান আছে এটা চিন্তা করে যে আমরা যদি ব্যবসায়ীদের লোন দিয়ে থাকি তাহলে তাদের থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবো, এবং ব্যবসায়ীরাও যদি কোনো জায়গায় সম্ভাবনা দেখে যে না এই জায়গায় ইনভেস্ট করলে আমাদের প্রফিট হবে, কমসে কম প্রফিট হবে, তখন কি করা যায়, তখন ওই জায়গায় ইনভেস্ট করা যায়। যেমন আমি যদি তোমাদেরকে বলি, মনে করো যে ধরো যে এখন শীতের সময় আসছে, ঠিক আছে? আমি যেদিন আজকে যে ক্লাস রেকর্ড করছি এখনের মধ্যে শীত ধীরে ধীরে পড়া শুরু হয়ে গেছে, তো আমি দেখছি কি সামনে শীত বস্ত্রের একটা ভালো চাহিদা আছে, ঠিক আছে? এখন শীত বস্ত্রের চাহিদা আছে, এবং খুব আমি দেখছি যে একটা রিমোট প্লেসে, মনে করো খুব জনবহুল একটা প্লেসে একটা ছোট দোকান আছে, যে দোকানটা খালি পড়ে আছে, আমি চাইলে ওই দোকানের মধ্যে কি করতে পারি, শীত বস্ত্র নিয়ে আমরা বসতে পারি এবং খুব সহজে বিক্রি করতে পারি। আমি তোমাদেরকে খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, যাতে করে জিনিসটা খুব সহজে তোমরা মানে পয়েন্ট আউট করতে পারো। সো দেখো, এখন আমরা এই সকল অর্গানাইজেশনকে আমাদের বিজনেস প্ল্যানটা বলি। তো বিজনেস প্ল্যানটা বলার পরে তারা এটা নিয়ে একটু অ্যানালাইজ করে যে আসলে কি এই জায়গা থেকে একটা প্রফিট জেনারেট করা সম্ভব কিনা, আর যে এই বিজনেস প্ল্যানটা তৈরি করেছে সে কি কেপেবল কিনা যে এই প্ল্যান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবে কিনা। সো তাদের অ্যানালাইজিং এর মধ্যে যদি সবকিছু ওকে হয়ে যায়, সবকিছু যদি সঠিক হয়ে যায়, তখন তারা কি করে, তারা এই রিস্কটা নেয়, তারা আমাদেরকে লোন দেয়, ঠিক আছে? সো এই লোনটা আমরা পাওয়ার পরে আমরা সেই বিজনেসে ইনভেস্ট করি, এবং ইনশাল্লাহ যদি আমাদের সেই জায়গা থেকে আমরা প্রফিট, যথার্থ একটা প্রপার প্রফিট জেনারেট করতে পারি, তাহলে সেই প্রফিট দিয়ে আমরা তাদের লোনটাকে ব্যাকআপ করে দিই, এবং পরবর্তীতে আমাদের ওই যে ব্যবসাটা আমাদের রানিং হয়ে গেছে সেই ব্যবসা থেকে আমরা ধীরে ধীরে আরো মানে প্রোগ্রেস করতে পারি। সো এভাবে মূলত এই বিজনেস ফাইন্যান্সটা কাজ করে, অর্থাৎ ব্যবসায়িক অর্থায়ন। বা অনেক সময় দেখা যায় আমাদের এক ব্যবসায়ী মানে অনেক ব্যবসায়ী আছে অনেক জায়গায় ইনভেস্ট করে, ধরো আমার একটা ব্যবসা আছে আমি করছি, তারপরে আমি চাচ্ছি যে অন্য আরেক জায়গায় ইনভেস্ট করবো, একটা ছোটখাটো বিজনেসে ইনভেস্ট করবো। এখন দেখছি যে এই ব্যক্তি এই জায়গায় একটা বিজনেস করতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছ থেকে কিছু ঋণ নাও, তুমি যা প্রফিট করবে 50 তোমার 50 আমার। এভাবে কিন্তু চাইলে আমরা প্রফিট জেনারেট করতে পারি, এবং এভাবে কিন্তু চাইলে আমরা ক্যাপিটাল গ্যাদার করতে পারি, ঠিক আছে? সো আশা করি এটাও বুঝতে পেরেছো বা আমি বুঝাতে পেরেছি। যদি তারপরেও না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরো সুন্দরভাবে তোমাদের কাছে এটা তুলে ধরবো। পরবর্তীতে যে জিনিসটা, এইটা আমরা সবচেয়ে ভালো চিনি, রাইট? ব্যাংক। ব্যাংক আসলে একটা মনে করো ব্যাংক হলো একটা ইটালিয়ান ওয়ার্ড, যার অর্থ হলো নদীর তীর, ঠিক আছে? পূর্ববর্তীতে যারা বণিকগণ ছিলেন তারা কিন্তু নদীর তীরে একটা বড় বাক্স নিয়ে বসতেন, ঠিক আছে? একটা সিন্ধুক নিয়ে বসতেন, যে সিন্ধুকের মধ্যে তারা মানুষের টাকা জমা দিত, সেই টাকাগুলোকে গচ্ছিত রাখতেন। আবার অনেক সময় সেই টাকা থেকে মানুষদেরকে ঋণও দিতেন। তো অনেকটা জমিদারি সিস্টেম ছিল, সেই জমিদারি প্রথা থেকে ধীরে ধীরে কিন্তু এই ব্যাংকের সিস্টেমটা এসেছে, এবং বর্তমানে বিশ্বে আধুনিক ব্যাংকিং সিস্টেমটা খুবই অ্যাডভান্সড, রাইট? সো সেই ব্যাংকিং থেকে আসলে মূলত এইখানে যে টপিকসটা এসেছে, অর্থাৎ ব্যাংক থেকে কিন্তু আমরা ফাইন্যান্স গুলোকে কালেক্ট করতে পারি।
অর্থাৎ হলো ব্যাংক থেকে আমরা লোন নিতে পারি, যদিও ব্যাংক আপকামিং কোনো বিজনেসে বাংলাদেশে এখন পর্যন্ত ঋণ প্রোভাইড করছে না। যখনই আমাদের কোনো ঋণ নিতে হয় তখনই কিন্তু আমাদের কোনো প্রপার্টি মর্গেজ রাখতে হয়। যেমন মনে করো কেউ যদি কোনো ব্যবসার জন্য লোন নেয়, ধরো তুমি একটা ব্যবসা স্থাপন করবা, সেজন্য তোমাদের 10 লক্ষ টাকা প্রয়োজন। তুমি গিয়ে যদি ব্যাংকে বলো ভাই আমাকে 10 লাখ টাকা দেন, আমি একটা ব্যবসা করব, সে কিন্তু বিজনেস ফাইন্যান্সের মতো তোমাদেরকে টাকা দিবে না। তারা চিন্তা করবে আমি যে ব্যক্তির টাকা দিব, এই ব্যক্তি যদি বিজনেস করতে না পারে আমার টাকা তো চলে। তো সে কি করবে, আচ্ছা ঠিক আছে আমরা টাকা দিব, কিন্তু আমাদেরকে কোনো প্রপার্টি মর্গেজ দিতে হবে। ঠিক আছে, মানে হলো কোনো প্রপার্টির কাগজপত্র আমাদের কাছে জমা দিতে হবে, যদি টাকা না দাও সেটা সেল করে আমি আমার টাকাটা আদায় করে নিব। সহজ অর্থে এই জিনিসটা এরকম বোঝায়। সো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাংক আমাদের অর্থায়নের ক্ষেত্রে ঠিক আছে আমাদের কাজে লাগে। পরবর্তীতে যে জিনিসটা, এই জিনিসটা আমরা খুব কম জানি, সেটা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ অর্থায়ন অর্গানাইজেশনগুলো। ঠিক আছে, সো এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, এরা কি করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য বিভিন্ন ইনভেস্ট পয়েন্টগুলো খোঁজে। বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে, এরা কোনো ব্যাংক নয় বা এখানে এদের কোনো আর্থিক বোল্টও নয়। এরা করে কি, মধ্যস্থ কারবারি হিসেবে কাজ করে। অন্য মানুষের টাকা নিয়ে এসে তারপরে সেটাকে আরেক জায়গায় ইনভেস্ট করে। একটা উদাহরণ দিই তাহলে বুঝবা। ধরো আমি অনেক বড় একটা ডেভেলপার কোম্পানি, ঠিক আছে, যেমন মনে করো এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো ডেভেলপিং কাজ করছে নাবানা। ঠিক আছে, তো ধরো আমি একটা নাবানা কোম্পানি আমার। এখন আমি দেখছি কি যে এক জায়গায় অনেক খালি জায়গা পড়ে আছে, এই জায়গায় যদি ডেভেলপ করা যায়, এই জায়গায় যদি হাই কনস্ট্রাকশন করা যায় তাহলে খুব প্রফিট করা যাবে। এখন আমি একটা সাম গ্যাদার করলাম যে এখানে আমাদের মোট 100 কোটি টাকার একটা ইনভেস্ট আছে। এখন 100 কোটি টাকা তো আর আমার পকেটে নেই। এখন আমি কি করব, আমি দেখবো যে বাংলাদেশে কারা আছে যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। অনেক ধনী ব্যক্তি আছে যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে। তো তাদের কাছে আমি যাব, গিয়ে আমি আমাদের এই প্ল্যানিংটাকে শো করব যে দেখেন এরকম এরকম। তো তারা কি করবে, ওই মানুষদের থেকে ক্যাপিটাল গুলো গ্যাদার করে এই জায়গায় ইনভেস্ট করার পর যে প্রফিট হবে কিছু অংশ তাদের দিবে, কিছু অংশ নিজেরা নিবে। অথবা যারা মনে করেন স্টক এক্সচেঞ্জ নিয়ে বিজনেস করে, তারা কিন্তু মানুষের টাকা জমা করে তারা বিভিন্ন স্টকে স্টকে ইনভেস্ট করে অথবা শেয়ারে ইনভেস্ট করে অথবা বন্ডে ইনভেস্ট করে টাকা বা প্রফিট জেনারেট করে তাদের কাছে ডিস্ট্রিবিউট করে। তো ওই সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও কিন্তু আমরা চাইলে লোন নিতে পারি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে শুধুমাত্র র মেটেরিয়ালে ইনভেস্ট করে বিষয়টা এরকম নয়, তারা অনেক সময় লোনও প্রোভাইড করে থাকে। সো ওই সকল লোন প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু আমরা এই সকল বিষয়গুলোকে বা এই সকল জিনিসগুলোকে প্রতিষ্ঠানগুলোকে ফলো করতে পারি, তাদের থেকে আমরা লোন গ্যাদার করতে পারি। পরবর্তীতে যদি আমরা দেখি, তারপরে হলো নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ হলো অলাভজনক প্রতিষ্ঠান। অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে আমাদের আসে হলো সরকারি প্রতিষ্ঠানগুলো অথবা এনজিও প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য আসলে প্রফিট জেনারেট করা না, তারা লাভটা তেমন করতে চায় না। তারা চায় যে একটা রুরাল বা আরবান ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, রুরাল বা আরবান ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তাদের যে জিনিসটা কাজ করে, তারা হলো সবসময় চেষ্টা করে মানুষকে সহজ শর্তে ঋণ দেওয়া। যদি এটা তাদের মুখের কথা, কিন্তু বাস্তবে এরকম হয় না। তারপরে আমি টেক্সট বুকের হিসাবে বুঝাতে চাচ্ছি যে তারা সবসময় চায় যে মানুষ যাতে ছোট ছোট ঋণ নিয়ে নিজে স্বাবলম্বী হয় এবং স্বাবলম্বী হওয়ার সাথে সাথে দেশকে স্বাবলম্বী করতে পারে। সো এক্ষেত্রে নন প্রফিট অর্গানাইজেশনটা কাজ করে। সো এই সকল জিনিসগুলো হলো মূলত আমাদের অর্থায়নের উৎস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো বা আমি তোমাদের ওভারঅল একটা সিনারিও শো করতে পেরেছি। পরবর্তীতে যদি আমরা দেখি, আমাদের হলো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী সম্পর্কে আগে এই স্লাইডের আগে তোমাদের টেক্সট বুকটা আমি আরেকটু সুন্দরভাবে দেখিয়ে নিতে চাই। তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, দেখো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী হলো দুই ধরনের। একটা হলো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের ক্ষেত্রে, একটা হলো ব্যয় সিদ্ধান্তের ক্ষেত্রে। আসলে এখানে মূলত দুইটা, কিন্তু আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো অত্যন্ত ব্যাপক, খুবই বিস্তারিত, অনেক বিস্তৃত কাজ আছে যে জিনিসগুলো আসলে আমাদের জানা দরকার। যেমন দেখো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত হলো, দেখো আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়।
সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহে মালিক পক্ষের নিজস্ব পুঁজি ও বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসার তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। কোনো প্রতিষ্ঠানের ঋণের মাধ্যমে তহবিলের যে অংশ সংগ্রহ করে তার জন্য কোম্পানির ঋণের দায় বৃদ্ধি পায়। এখন দেখো, এই জিনিসটাকে যদি তোমাদের আমি বুঝিয়ে দিই, আমরা কিছুক্ষণ আগে অর্থায়নের অনেকগুলো উৎস সম্পর্কে জানলাম, রাইট? এই সকল উৎস থেকে মোটামুটি ক্যাপিটাল গ্যাদার করা যায়, কিন্তু আমরা কোন উৎস থেকে ক্যাপিটাল গ্যাদার করব? মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাচ্ছ। এখন কোন উৎস থেকে তোমাদের টাকাটা নেওয়া বা লোন নেওয়া বা অর্থায়নটা সংগ্রহ করা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই জিনিসটা কিন্তু বিবেচনা করতে হবে। যেমন ধরো, তুমি যদি পচনশীল দ্রব্যের বিজনেস করতে চাও, যেরকম মনে করো মাছ মাংস, তখন তোমার হলো কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা গভর্নমেন্ট ও পাবলিক ফাইন্যান্সের দিকে না গিয়ে তোমরা সাধারণত এনজিওর কাছে যেতে পারো, অথবা মনে করো পাবলিক ফাইন্যান্সের দিকে যেতে পারো। কিন্তু যদি কারণ কি, এই জায়গায় তোমাদের প্রফিটটা খুব দ্রুত জেনারেট করতে পারবা। যে প্রোডাক্ট তুমি আজকে পারচেস করেছো, সেই প্রোডাক্টটা কিন্তু আজকের মধ্যে তোমাদের সেল করতে হবে। তার মানে 1 থেকে 1.5 দিনের মধ্যে তোমাদের প্রফিটটা জেনারেট হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমরা কি করতে পারছো, সেই প্রফিটটাকে দিয়েও দিতে পারছো। এবং এই ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি ফাইন্যান্সটাও কিন্তু খুব বেশি কাজে লাগে, অর্থাৎ পারিবারিক অর্থায়নটা। আবার তোমরা যদি মনে করো একটা লং টার্ম বিজনেস প্ল্যান করছো, ধরো তুমি একটা দোকান দিতে চাচ্ছ, মনে করো বস্ত্রের একটা কাপড়ের দোকান দিতে চাচ্ছ, তখন তোমরা চিন্তা করবে যে এখান থেকে আমি যে লোনটা দিব, একটা কাপড়ের দোকান দিতে গেলে দোকানের অ্যাডভান্সই দিতে হয় 4-5 লক্ষ টাকা, তারপরে প্রোডাক্ট আনতে হয় আরো 5 লক্ষ টাকা, ধরো 10-15 লাখ টাকা তুমি এক জায়গা থেকে লোন নিবা। সো এই লোনটা কিন্তু তুমি একদিনে করতে পারবে না, বা একদিন বা 1 মাসের মধ্যে এই জিনিসটাকে তোমার রিটার্ন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তুমি ব্যাংকের থেকে লং টার্ম লোন নিতে পারছো। তারপরে হলো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে তুমি লোন নিতে পারছো। গভর্নমেন্ট অর্গানাইজেশন খুব সহজে তোমাদেরকে খুব সহজ শর্তে লোন দেয়, যদি তুমি পাও আর কি। সো এই যে কোন জায়গা থেকে আমাদের অর্থায়নটা সংগ্রহ করতে হবে, কোথা থেকে নিলে আমাদের ভালো হবে, আমরা সময় বেশি পাবো, শর্ত কম পাবো, এই সকল বিষয় সম্পর্কে কিন্তু আমাদের ধারণা করে, চিন্তা ভাবনা করে তারপরে নিতে হবে। সো এই সকল কাজ হলো মূলত আর্থিক ব্যবস্থাপকের, যে কোথা থেকে আমাদের আয় হবে, কোথা থেকে আমরা ফিনান্সিয়াল যে প্রফিটটা আছে জেনারেট করতে পারবো, এই সকল জিনিস নিয়ে সে কিন্তু অ্যানালাইজ করে। ঠিক আছে, এই সকল জিনিস অ্যানালাইজ করতে হলে তোমাদের একটা অঙ্ক আছে রিস্ক অ্যান্ড রিটার্ন, রাইট? রিস্ক অ্যান্ড রিটার্ন এবং ক্যাপিটাল বাজেটিং, এই দুইটা ম্যাথমেটিক্সের খুবই প্রয়োজন। এছাড়াও টাইম ভ্যালু অফ মানি অনেক জায়গায় প্রয়োজন হয়। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে দেখো, এখানে তোমাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছে। একটি দর্জির দোকানে সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মুদির দোকানে আসবাবপত্র রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণ খরচও একটি জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়। যেমন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয় যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রী বিক্রয় পূর্বে তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনে ক্রয় মূল্য থাকে বেশি হয়, অর্থাৎ মেশিন যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটি জন্য আগামী 10 বছরের মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্য তুলনা করতে হবে। সুতরাং আগামী 10 বছরে পণ্যের মূল্য কি হবে এবং কি পরিমাণ বিক্রয় হবে তা বিবেচনা করাই কেবল আগামী 10 বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। এজন্য তোমাদের ক্যাপিটাল বাজেটিং এ ক্যাশ ফ্লো বের করতে হলে তোমাদের ডেপ্রিসিয়েশনটা জানা খুব জরুরি, অবচয় সম্পর্কে জানাটা খুব জরুরি। পরবর্তীতে দেখো, নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও আর্থিক ব্যবস্থাপকের কিছু আরো কাজ থাকে, যেমন অন্যান্য সিদ্ধান্তের ক্ষেত্রে দেখো কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সে অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। এছাড়াও দেখো দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত
সেটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থাৎ দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ আমাদের কাছে থাকা প্রয়োজন, কতটুকু ক্যাশ ফ্লো আমাদের এভরিডে প্রয়োজন হয়, এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হয়। এছাড়াও যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত, ঠিক আছে। সো এই সকল ডিসিশনগুলো মূলত একজন ফিনান্সিয়াল অর্গানাইজার অথবা ম্যানেজার কিন্তু নিয়ে থাকে। সো আশা করি প্রথম অধ্যায় সম্পূর্ণ আমি তোমাদের শেষ করতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। যদি কোনো অংশে এখনো বুঝে না থাকো, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। সো দ্যাটস অল ফর টুডে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং শেয়ার করে দিবে সকলের নিকট। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল and press the bell icon so that you can be notified about all of my activities and further classes. So that's all for today. I will come to you with another class on finance. Until then, stay home, stay safe, and never stop learning. Assalamu alaikum.